ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস বায়োমলিকিউলস চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, এটাই লাস্ট ক্লাস বায়োমলিকিউলস চ্যাপ্টারের। ঠিক আছে, কারণ বায়োমলিকিউলস চ্যাপ্টারে আমি বলেছিলাম মাত্র দুটো ক্লাসের মধ্যে চ্যাপ্টার শেষ করব। এটাই লাস্ট ক্লাস করলে বায়োমলিকিউলস মানে জীবজনু চ্যাপ্টার পুরো কমপ্লিট। আমাদের আর এইচএস এর টার্গেটে, সেমিস্টার 3 যে এইচএস, তার টার্গেটে আর একটাই মাত্র চ্যাপ্টার পড়ে থাকবে, সেটা হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। তো সামনের দিন সেটা নিয়ে আসবো। ভালো করে ভিডিওটা দেখো, ক্লাসটা দেখো। বায়োমলিকিউলস ক্লাস 2 তে আমরা যেটা মেন টপিক পড়বো সেটা হচ্ছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড আর রিডিউসিং নন রিডিউসিং সুগার। দেখো, আমরা টোটাল কার্বোহাইড্রেটটা আগের দিন ক্লাসে বলেছি, পুরো করিয়ে দিয়েছি, কিন্তু সেখানের মধ্যে রিডিউসিং নন রিডিউসিং সুগার মানে হচ্ছে বিজারক অবিজারক সুগার নিয়ে আলোচনাটা করা হয়নি। তো সেটা আজকের ক্লাসের সঙ্গে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো ভালো করে দেখো। প্রথমে আমরা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড পড়বো। ফার্স্ট আমাদের জানতে হবে অ্যামাইনো অ্যাসিডটা কি। অ্যামাইনো অ্যাসিড মানে তার মধ্যে একটা অ্যামিনো গ্রুপ থাকবে, অ্যাসিড গ্রুপ থাকবে। এটা আলফা অ্যামাইনো অ্যাসিড, কারণ অ্যাসিডের রেসপেক্টে দেখো আলফা কার্বন NH2 আছে। ঠিক আছে, অনেক অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে জানো এসেনশিয়াল, অপরিহার্য, কোনোটা আবার এসেনশিয়াল নয়, নামগুলো একটু মনে রাখবে। তো অ্যামাইনো অ্যাসিডের অনেক নাম আছে, স্ট্রাকচারও সব আলাদা আলাদা। তো মোটামুটি কয়েকটা অ্যামাইনো অ্যাসিড একটু মুখস্থ রাখতে হবে। সেখানে মনে রাখবে অ্যামাইনো অ্যাসিডের মেন স্ট্রাকচারটা এটা। আরটা শুধু যদি চেঞ্জ করে দাও, আর এর জায়গায় যদি এইচ বসিয়ে দাও, তখন তার নাম গ্লাইসিন। আর এর জায়গায় CH3 বসালে তার নাম হবে অ্যালানিন। আর এর জায়গায় যদি CH বসাও তার নাম ভ্যালিন। ঠিক আছে, দেখো এই কার্বনের সঙ্গে দেখো চারটে গ্রুপ আলাদা। দেখো এটা 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 চারটে গ্রুপ আলাদা, মানে কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন থাকলে তাকে কি বলে? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, মানে আলোক সক্রিয় যৌগ। তাহলে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আলোক সক্রিয়, শুধুমাত্র গ্লাইসিন বাদে। কারণ গ্লাইসিনে এখানে আর এর জায়গাতে এইচ, মানে একটা এইচ আছে আবার একটা এইচ হয়ে যাচ্ছে, মানে দুটো গ্রুপ সেম হয়ে যাচ্ছে, মানে কাইরাল কার্বন নেই। ওই জন্য গ্লাইসিন একমাত্র আলোক নিষ্ক্রিয়, মানে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। বাকি সব অ্যামাইনো অ্যাসিড আলোক সক্রিয়। ঠিক আছে, তো দেখো অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি কি হয় না, এই ফর্মে অবস্থান করে। মানে কিরকম? এই N এর লোন পেয়ার এখান থেকে C+H থেকে একটা H+ কে তুলে নেয়, নিলে এটা NH3+ হয়ে যায়, আর এটা হয়ে যায় C+-। এই যে দুটো চার্জ ক্রিয়েট হচ্ছে, দেখো অপোজিট চার্জ, এইটার জন্য এটাকে আমরা নাম দিয়েছি জুইটার আয়ন। হোয়াট ইজ জুইটার আয়ন? এটা আছে। তো জুইটার আয়ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা ফর্ম, যে ফর্মে ডাবল চার্জ হিসাবে থাকছে, দুরকম চার্জ। ঠিক আছে, তো মনে রাখবে আমি জুইটার আয়ন ফর্মে আছে কোন একটা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমি অ্যাসিড দিই H+, মানে pH টা 7 কমাই, কি হবে? এই C+- H+ কে দিলে এটা নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে প্লাস চার্জ থাকছে, মানে এখানে শুধু ক্যাটায়ন চার্জটা থাকছে। দেখো, আবার যদি বেস ক্ষার দিই, মানে pH যদি 7 থেকে বাড়ায়, এখানে H+ আর এখানে OH- নিয়ে জল হয়ে গেলে এটা NH2 হয়ে যাচ্ছে, মানে এখানে কোন চার্জটা থাকছে? মাইনাস চার্জটা থাকছে। ঠিক না? তাহলে বাবু, অ্যাসিড দিলে প্লাস চার্জ থাকছে আর বেস দিলে মাইনাস চার্জ থাকছে। আমি যদি ক্যাথোড অ্যানোড ঝোলাই, তাহলে অ্যাসিড দিলে অ্যামাইনো অ্যাসিডে, তাহলে যেহেতু প্লাস চার্জ হয়ে থাকছে, ও তার মানে নেগেটিভ ইলেকট্রোড ক্যাথোডের দিকে যেতে চাইবে। আর এ যেহেতু মাইনাস চার্জ হয়ে আছে, এ পজিটিভ ইলেকট্রোড অ্যানোডের দিকে যেতে চাইবে। তার মানে অ্যাসিড সলিউশনের মধ্যে ক্যাথোডে যেতে চাইবে, আর বেস সলিউশনের মধ্যে অ্যানোডে যেতে চাইবে। কিন্তু আমি যদি pH টা এমন রাখি যে pH এ এই ফর্মে অবস্থান করলো, তখন কিন্তু কোনো ইলেকট্রোডের দিকে যাবে না। কেন? দেখো, দুরকম চার্জ থাকলে কি হবে? এ যেতে চাইবে মাইনাস ইলেকট্রোডের দিকে, আর এ যেতে চাইবে প্লাসের দিকে। মাঝখানে তো জুড়ে আছে, কেউ কোনো মানে টানাটানি হবে, কোনো দিকে যেতে চাইবে না। তাহলে বলতো কোন pH এ যাবে না? সবাই বলবে এটা pH 7 কমালে এই pH এ ক্যাথোডে যাচ্ছে, pH 7 থেকে বেশি করলে অ্যানোডে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই pH 7 করলে যাবে না। তবে একটা কথা বলি, সব অ্যামাইনো অ্যাসিডের নিউট্রাল পয়েন্ট পুরো এক্সাক্ট 7 হয় না। কারো 7.1 হতে পারে, কারো 6.9 হতে পারে। এক্সাক্ট pH-টা বলতে হবে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা এক্সাক্ট pH ভ্যালু আছে, যে pH ভ্যালুতেই একমাত্র এই ফর্মে অবস্থান করবে। বুঝা গেল? সেই pH ভ্যালুটাকে আমরা বলি আইসো ইলেকট্রিক পয়েন্ট, যেটাকে বলা হয় সমতড়িৎ বিন্দু। বুঝা গেছে? তো এখন আমরা যেটা বলবো, দেখো অ্যামাইনো অ্যাসিডটা পড়ালাম কেন? প্রোটিনের মেন স্ট্রাকচারাল ইউনিটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়েই প্রোটিন তৈরি হয়। 3টে অ্যামাইনো অ্যাসিড জুড়লে তাকে বলি ট্রাইপেপটাইড, 4টে অ্যামাইনো অ্যাসিড জুড়লে টেট্রাপেপটাইড, অনেক অ্যামাইনো অ্যাসিড জুড়লে পলিপেপটাইড, অনেক পলিপেপটাইড জুড়লে হয় প্রোটিন। তাহলে একটা প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমি একটা এঁকে দেখাচ্ছি, দেখো ধরো একটা ট্রাইপেপটাইড আমি এঁকে দেখাচ্ছি। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন জুড়ছি। গ্লাইসিন এঁকেছি, অ্যালানিন এঁকেছি, ভ্যালিন এঁকেছি।
যখন জুড়ছে ভালো করে দেখো, এই COOH এর OH আর এই NH2H থেকে দেখো জল বেরিয়ে যাচ্ছে, এখান থেকে দেখো জলটা বেরিয়ে যাচ্ছে। যেখান থেকে জল বেরোয় সেখান থেকে একটা CONH অ্যামাইড বন্ড তৈরি হয়। এই যে CONH অ্যামাইড বন্ড, এই অ্যামাইড বন্ডটার নামই হচ্ছে পেপটাইড বন্ড। হলো, সব NH2 সব COOH গ্রুপগুলো দেখো এনগেজ হয়ে গেছে। কিন্তু মনে রাখো, বাম দিকে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে তার NH2 গ্রুপটা পুরো ফ্রি আছে। ওই জন্য একদম লেফট সাইডের অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে বলা হয় এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড, আর একদম রাইট সাইডে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে তার দেখো COOH গ্রুপটা ফ্রি আছে। এটাকে আমরা কি অ্যামাইনো অ্যাসিড বলি? সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তার মানে অনেক বড় যদি পলিপেপটাইড হয় তার লেফট সাইডের অ্যামাইনো অ্যাসিডটাকে বলবো এন টার্মিনাল, আর রাইট সাইডের অ্যামাইনো অ্যাসিডটাকে বলবো সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। তো এই প্রোটিন এইভাবে জুড়ছে, অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে প্রোটিন তৈরি হয়। প্রোটিনের 4টে স্ট্রাকচার: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটারি স্ট্রাকচার। এই যে দেখছো প্রোটিনে, আমি ধরো একটা ট্রাইপেপটাইড রাখলাম গ্লাইয়ালাভ্যাল। একটা প্রোটিনে আমি যদি গ্লাইয়ালাভ্যাল, এটা একটা প্রোটিন, তুমি যদি আগে অ্যালানিন পরে গ্লাইসিন তারপরে ভ্যালানিন করো, মানে সিকোয়েন্স যদি চেঞ্জ করে দাও, প্রোটিন অন্যরকম প্রোটিন হয়ে যাবে। দ্যাট ইজ প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার মানে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার, ক্রম বা বিন্যাসটাকে। এবার এই প্রোটিন যখন কনফার্মেশন হবে, মানে ভাঁজ তৈরি হবে, তখন তাকে বলে সেকেন্ডারি স্ট্রাকচার। যেমন দেখো, আলফা হেলিক্স ফর্মে এরম ভাঁজ হতে পারে, মানে একটা প্রোটিন চেন এরম যেতে 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 ভাঁজ তো হবেই, কনফার্মেশন হবে। আবার এরম ভাবে কনফার্মেশন হতে পারে, এটা বলে বিটা প্লিটেড, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। কিন্তু এই রকম ভাবে আবার কতক্ষণ যাবে? সেকেন্ড বার আবার ভাঁজ হবে, এরকম ভাবে যেতে 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 সেকেন্ড বার আবার ভাঁজ হয়েছে, বা এরকম যেতে যেতে দেখো সেকেন্ড বার আবার ভাঁজ হয়েছে। এই ভাঁজ আর এই ভাঁজের মধ্যে ডিফারেন্স দেখো, সেকেন্ড বার ভাঁজের মধ্যে। এখানে দেখো পুরোটাই দেখো আলফা হেলিক্স ফর্মে আছে, এখানে পুরোটার মধ্যে দেখো কিছুটা আলফা হেলিক্স আছে, কিছুটা বিটা প্লিটেড। মানে এটা সেকেন্ডারি স্ট্রাকচার দু রকম। এই এটাকে টার্সিয়ারি স্ট্রাকচার বলে, যখন দ্বিতীয়বার ভাঁজ হচ্ছে। টার্সিয়ারি স্ট্রাকচারে, যে টার্সিয়ারি স্ট্রাকচারে সেকেন্ডারি স্ট্রাকচার একই রকমের, দেখো সবটাই আলফা হেলিক্স। আর যে টার্সিয়ারি স্ট্রাকচার দেখো সেকেন্ডারি স্ট্রাকচারটা দু রকম মিলিয়ে আছে, আলফা হেলিক্স বিটা প্লিটেড। এটাকে বলা হয় আঁশাল ফাইব্রাস, এটাকে বলে বর্তুলাকার গ্লোবিউলার প্রোটিন। এটা ওয়াটার সলিউবল হয়, জলে দ্রাব্য। এটা ওয়াটার ইনসলিউবল, জলে অদ্রাব্য। একটা কথা মনে রাখো, ধরো কাঁচা ডিম যদি তুমি জলে দাও দেখবে জলে গুলে যাবে, কিন্তু সেই ডিমটা যদি সিদ্ধ করো আর কিন্তু জলে গুলবে না। তার মানে কাঁচা ডিম তার নেচার হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। যখন তুমি সিদ্ধ করছো, টেম্পারেচার চেঞ্জ করছো, সে ফাইব্রাস প্রোটিনে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার মানে কোনো প্রোটিনের পিএইচ বা টেম্পারেচার এসব চেঞ্জ করলে প্রোটিনের নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে প্রাইমারি স্ট্রাকচার কিছু হয় না, সেকেন্ডারি আর টার্সিয়ারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটাকে বলে প্রোটিনের ডিনেচারেশন। বুঝা গেল? এই হচ্ছে টোটাল প্রোটিন পড়া। এরপরে আমরা যেটা বলবো, যে আগের দিন কার্বোহাইড্রেট পড়িয়েছিলাম, সেখানে অনেক কিছু জিনিস বলেছি, কিন্তু একটু প্রাসঙ্গিকতাটা দেখিয়ে নিতে হবে। অলরেডি এই পড়াটা আমি পড়িয়ে দিয়েছিলাম, একবার বলে দিচ্ছি আমি রিডিউসিং নন রিডিউসিং সুগার বোঝানোর জন্য। দেখো, এটা হচ্ছে গ্লুকোজ, ডি গ্লুকোজ, এটা ডি ফ্রুক্টোজ। এটা ওপেন চেন, মুক্ত শৃঙ্খল, আর ওর বদ্ধ শৃঙ্খল মানে ক্লোজ চেন, এরও বদ্ধ শৃঙ্খল মানে ক্লোজ চেন। কি করে ক্লোজ চেন করি আমরা? 5 নম্বর কার্বনের ওই লোন পেয়ারটা গিয়ে CH কে অ্যাটাক করলো, একে এই বন্ডটা ভেঙে চলে গেল, আর এই এইচটা এখানে ট্রান্সফার হয়ে গেল। তাহলে একে হয়ে গেল OH আর এটা হলো H, এটা হলো। ঠিক আছে, OH-টা আমরা ডান দিকে লিখেছি, ডান দিকে লিখেছি বলি এর নাম আলফা ডি। OH যদি বাম দিকে থাকতো একে, তার ছেলেকে বলতাম বিটা ডি। তাহলে এটা আলফা ডি গ্লুকোপাইরানোজ, অলরেডি বলেছি, আগের ক্লাসটা দেখে নিতে পারো। ফ্রুক্টোজে কি হচ্ছে? 5-এর ওই লোন পেয়ার গিয়ে CO কে অ্যাটাক করছে, বন্ডটা ভেঙে যাচ্ছে, এই এইচটা এখানে চলে এলে এটা OH হয়ে যাবে, আর এইটাকে যদি আমি ঘুরিয়ে বাঁকিয়ে দিই CH2H এদিকে, বা CH2H ওই দিকে করে OH এদিকে করা যায়। তো এখানে OH-টা এদিকে করা হয়েছে লেফট সাইডে, ওই জন্য এটাকে বিটা ডি বলা আছে। দেখো, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ। তো এখন কথা হচ্ছে, দেখো আমরা যে এইটা থেকে এইটা বা এইটা করলাম, অ্যাকচুয়ালি মনে রাখো গ্লুকোজের 1 নম্বর কার্বনটা অ্যানোমেরিক, ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন অ্যানোমেরিক। মানে জল গিয়ে যদি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনে গিয়ে আবার অ্যাটাক করে, এইটা ভেঙে এখানে গিয়ে এই বন্ডটা ভেঙে গেলে আবার দেখো কিটো গ্রুপ ফিরে আসবে। সেম গ্লুকোজের 1 নম্বর কার্বনের যদি OH-এ গিয়ে মানে জল অ্যাটাক করে, এই বন্ডটা ভেঙে এখানে পড়লে আর এই বন্ডটা ভেঙে গেলে আবার অ্যালডিহাইড গ্রুপ ফিরে যাবে। তার মানে মাথায় রাখতে হবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে গ্লুকোজের 1 নম্বর কার্বনে OH যদি ফ্রি থাকে, বা ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনে OH যদি ফ্রি থাকে, সেইটা আবার কি হচ্ছে, রিং খুলে গিয়ে আবার ওপেন চেন করতে পারে। এই ফর্মগুলোকে বলা হয় হেমি ফর্ম। হেমি, এটাকে বলে হেমি অ্যাসিটাল, এটাকে বলে হেমি কিটাল। কেন না, যেহেতু 2 নম্বর কার্বনে OH ফ্রি, বা এর 1 নম্বর কার্বনে OH ফ্রি,
ফ্রি বলে কি হচ্ছে, বলয় খুলে গিয়ে আবার ওপেন চেন করতে পারছে, মানে অ্যালডিহাইড কিটোন করতে পারছে। তার মানে অ্যালডিহাইড কিটোন করতে পারছে মানে তার মানে এরা ফেলিং বা টলেন্স রিএজেন্টের সাথে রিঅ্যাকশন করতে পারবে, তার মানে এটা রিডিউসিং সুগার। বোঝা গেল ব্যাপারটা? মানে যারা অ্যালডিহাইড কিটোন গ্রুপ ফিরে যেতে পারে, এটা থেকে এটাই যায়, আবার এটা থেকে এটাই হয়। এটা কেন যায় না, এর একে ওইচ ফ্রি আছে বলে, দুই ওইচ ফ্রি আছে বলে, যেটাকে হেমি ফর্মে বলছি। এবার একটা কথা শোনো, এইটাকেই আমরা এইভাবে লিখতে পারি, কিচ্ছু না, দেখো কি করেছি, এরকম করে দেখো, এই ও তো 1 নম্বর কার্বন ওইচ যেটা রাইট সাইডে আছে সেটা নিচে লিখেছি, 2 নম্বর কার্বন ওইচটা রাইট সাইডে, রাইট সাইডে এটা রাইট সাইডে এইচ আছে, এইচটা নিচে লিখেছি, 4 ওইচ আছে, এই ওইচটা, তার 5 এ CH2টা উঠে গিয়ে উপরের দিকে চলে গেছে, মানে এইটাকেই এইভাবে লেখা হয়েছে। এটাকেও সেম, যেহেতু এটা যেহেতু কটা 1 2 3 4 5টা 5 মেম্বার, এটা 6 মেম্বারিং, এটা 5 মেম্বারিং। 5 মেম্বারিং এ দেখো এটা ও, তার সঙ্গে 2 নম্বর কার্বন, দেখো CH2টা ডান দিকে আছে, যেটা নিচে রেখেছি, এটার এইচটা দেখো নিচে, এটা ওইচ, এটা নিচে, এবার এইটা উপরে উঠে গেল মানে CH2H উঠে গেল, এই ফর্মে লিখেছি। এই যে লিখলাম ভালো করে ভাবো, এর একে ওইচ ফ্রি, এর দুয়ে ওইচ ফ্রি, মানে বাই রিঅ্যাক্ট মানে মেকানিজম আবার এটা ফিরে যেতে পারে। কিন্তু ভালো করে দেখো, এখন আমরা এইটার এইটা দুজনে তার মানে রিডিউসিং সুগার, গ্লুকোজ নিজে রিডিউসিং সুগার, ফ্রুক্টোজ নিজে রিডিউসিং সুগার, মানে বিজারক সুগার। কেন না, যেহেতু এর একে ওইচ ফ্রি আছে, এর দুয়ে ওইচ ফ্রি আছে, জলের সঙ্গে বিক্রিয়া করে আবার অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ তৈরি করতে পারছে। যে কোনো মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। কিন্তু এই দুটো মনোস্যাকারাইডকে যখন জুড়বে, মানে এটাকে নিয়েছি আর এটাকে নিয়েছি, নিয়ে হিট করলে দেখো এখান থেকে ওইচ আর এখান থেকে এইচ থেকে জলটা যদি বেরিয়ে যায়, মাঝখানে দেখো একটা ওয়ের বন্ড হয়ে গেছে, দেখো এইটা হয়েছে, মানে এটা থেকে এটা হয়েছে। ভালো করে একটা লক্ষ্য করো তো, এর নাম কি জানো? সুক্রোজ। সুক্রোজ যখন ফর্ম হলো তখন এই গ্লুকোজ ইউনিটে দেখো 1 নম্বরে আর ওইচ নেই, বা ফ্রুক্টোজের আর 2 নম্বর কার্বনে আর ওইচ নেই, যেহেতু এখান থেকে ওইচ আর এখান থেকে এইচ নেই, জল বেরিয়ে গেছে, মাঝখানে ও হয়ে গেছে, এটাকে বলে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এই লিঙ্কেজ যখনই হয়ে গেছে, এর একে ওইচ ফ্রি নেই বা এর দুয়ে ওইচ ফ্রি নেই, তখন আর হেমি ফর্ম নয়, তখন এটাকে বলবো অ্যাসিটাল ফর্ম, এটাকে বলবো কিটাল ফর্ম। এই ফর্মগুলো বলছিলাম হেমি অ্যাসিটাল, হেমি কিটাল, কিন্তু যখনই ওইচ গুলো ফ্রি নেই তখন সেটাকে অ্যাসিটাল আর কিটাল ফর্ম বলে দিচ্ছি। মানে একে জলের সঙ্গে বিক্রিয়া করালেও আর কিন্তু অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ আর তৈরি করতে পারবে না, সেই জন্য সুক্রোজ কিন্তু ফেলিং টলারেন্সের সঙ্গে রিঅ্যাকশন করবে না, তার মানে এটা নন রিডিউসিং সুগার। এটা একটা ডাইস্যাকারাইড, যেহেতু দুটো মনোস্যাকারাইড জুড়েছে। সব ডাইস্যাকারাইডই যে আবার নন রিডিউসিং হবে এরকম ব্যাপার নয়। সুক্রোজ যেমন নন রিডিউসিং, সবাই নন রিডিউসিং নয়। যেমন আমি বলি শোনো, ধরো মল্টোজ, আলফা ডি গ্লুকোজের C1 এর সাথে আলফা ডি গ্লুকোজের C4 জুড়ছে। এখানটায় কি হয়েছে বলো? আলফা ডি গ্লুকোজের C1 এর সাথে বিটা ডি ফ্রুক্টোজের C2 জুড়েছে, তাই এটা 2 নম্বর কার্বনের সাথে 1 নম্বর জুড়েছে। এখানটায় কি বলছে, সরি এখানটায় কি বলছে দেখো, দুটোই আলফা ডি গ্লুকোজ, একজনের C1 এর সাথে একজনের C4 জুড়বে। তাহলে বোঝার চেষ্টা করো, দুটোই আলফা ডি গ্লুকোজ নিয়েছে, এটাই দুখানা নিয়েছো, নিয়ে একটা এরকম নিয়েছো আর একটা এরকম নিয়েছো, একজনের C1 এর সাথে আর একজনের C4 জুড়বে, মানে বলতে চাইছি এইটা আর এইটা ভাবো। এরকমই আর একটা নিয়েছো তো, এর C1 এর সাথে এর C4, মানে 4 মানে কোনটা, 1 2 3 এইটা, তাহলে এর C4 এর সঙ্গে এর C1 যদি জলটা বেরোয় তাহলে কি হবে বলতো, এর একে ওইচটা হয়তো থাকবে না, এর 4 ওইচটা হয়তো থাকবে না, কিন্তু এর তো একে ওইচটা থাকবে। মানে দুটো গ্লুকোজ নিয়ে একজনের একের সাথে একজনের 4 যদি জোড়ে গিয়ে জল বেরোয়, তাহলে যার একের সাথে জলটা বেরোচ্ছে তার একে ওইচটা ফ্রি নেই, ঠিক কথা, কিন্তু আর একটা গ্লুকোজের একে তো ওইচটা ফ্রি থাকবে, মানে হেমিঅ্যাসিটাল ফর্মে থাকছে, তার মানে সেটা বলয় খুলে গিয়ে তো অ্যালডিহাইড গ্রুপ তৈরি করবে, মানে সেটা বিজারক সুগার হবে, মানে রিডিউসিং সুগার হবে। কার সাথে কোনটা জুড়ছে বুঝতে হবে। সাপোজ যদি এইটা এরকম হতো, সাপোজ আমি বলছি শোনো, তুমি এখানেই বুঝতে পারবে, যদি একটা নাম হয়, যদি 4 থেকে যদি ওইচ থেকে এখান থেকে জলটা বেরোতো, সাপোজ এই দেখো, এই যে জলটা আমি বললাম এখান থেকে বেরিয়েছে, যদি ধরো এখান থেকে জলটা বেরোতো, তাহলে কি হতো, এর দুয়ে ওইচ ফ্রি নেই, ঠিক কথা, এর তো একে ওইচটা ফ্রি থাকতো, একে ওইচ ফ্রি থাকা মানে অ্যালডিহাইড গ্রুপ তৈরি করতে পারবে। গ্লুকোজের একে ওইচ ফ্রি থাকলে আর ফ্রুক্টোজের দুয়ে ওইচ ফ্রি থাকে যদি, তাহলে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ তৈরি করতে পারবে। সেই জন্য এটা দেখো রিডিউসিং সুগার হয়ে গেল। দেখো ল্যাকটোজে কি বলছে, বিটা ডি গ্যালাক্টোজের C1 এর সাথে এটা গ্লুকোজের C4, এটা C4 জুড়ছে, তাহলে C1 ফ্রি, C1 ওইচ ফ্রি, মানে এও রিডিউসিং সুগার। ডাইস্যাকারাইডের মধ্যে এটা রিডিউসিং, আর সুক্রোজটা তোমার নন রিডিউসিং। এবার দেখো এইগুলো সব হচ্ছে তোমার পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড গুলো আবার সবাই হচ্ছে নন রিডিউসিং। সব মনোস্যাকারাইড রিডিউসিং, মানে বিজারক সুগার, সব পলিস্যাকারাইড গুলো নন রিডিউসিং, অবিজারক সুগার।
আর ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজটা রিডিউসিং সুগার, আর ল্যাকটোজ মল্টোজটা, সরি আমি ভুল বললাম, ল্যাকটোজ মল্টোজটা হচ্ছে রিডিউসিং সুগার আর সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং সুগার। বুঝতে গেল ব্যাপারটা? তো দেখো স্টার্চ সেলুলোজের ব্যাপারটা দেখো। স্টার্চ কি বলছে, যেহেতু পলিস্যাকারাইড অনেকগুলো জুড়বে, আলফা ডি গ্লুকোজ জুড়ছে, একটা আলফা ডির সাথে আরেকটা আলফা ডি জুড়ছে, একজনের C1 এর সাথে একজনের C4। তুই বলতো একজনের C1 এর সাথে একজন C4 জুড়েছে মানে কি? তাহলে তো এর C4 জুড়েছে মানে C1টা তো ফ্রি না। অনেকগুলো জুড়লে তখন দেখো SC1 এর সাথে SC4, আবার SC1 এর সাথে SC4, আবার SC1 এর সাথে SC4, তাহলে কারোরই 1 ফ্রি নেই, তো কারোর 1 এর ওইস ফ্রি নেই, তার মানে ওরা নন রিডিউসিং সুগার। সেম সেলুলোজেও তাই, প্রত্যেকের C1 এর সাথে C4 জুড়লে মানে কারোর C1 ফ্রি নেই। মনে রাখবে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, আর সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। আরেকটা কথা বলে দিই, এইখানে যে এখানে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হয় সেটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আর এখানে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হয় সেটাকে বলে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। সেটা যদি বলো কি একটু বলে দিই। এই যে ধরো এইটা করেছো, দেখো একজন নিচের দিকে ওইচ আছে, একজন উপরের দিকে ওইচ আছে, বলে দেখো এর নিচে এটা বসিয়ে তুমি জল বের করেছো। যদি দুটো ওইচই একই দিকে থাকে তাহলে ওপর নিচে করে তুমি জলটা বের করবে কি করে? তখন পাশাপাশি এঁকে পাশাপাশি জল বের করতে হবে। এই পাশাপাশি যেটা হয় সেটা স্টার্চে হয়, যেটা আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর ওপর নিচে রেখে জল বের করলে সেটাকে হলে মানে সেলুলোজি যেটা হয় সেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। বোঝা গেল? তো এইভাবে পলিস্যাকারাইড গুলো হচ্ছে। আরেকটা যেটা বলা ইনভার্সন অফ কেন সুগার, দেখো সুক্রোজ জলে দিলে, অ্যাসিড দিলে হাইড্রোলিসিস হয়ে যে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করে। সুক্রোজের এক রকমের রোটেশন হয়, মানে স্পেসিফিক রোটেশন। যেই গ্লুকোজ ফ্রুক্টোজ হয়ে যাবে স্পেসিফিক রোটেশন চেঞ্জ হয়ে যাবে। ছিল ডান দিকে রোটেশন, হয়ে যাবে বাঁ দিকে রোটেশন। এই যে রোটেশন চেঞ্জ হয় এটাকে বলা হয় ইনভার্সন অফ কেন সুগার। ঠিক আছে? তো নেক্সট একটা কথা বলে দিই তোমাদের, কিছু টপিক আছে এখানে যেগুলো তোমাকে একটু বায়োলজিক্যাল ব্যাপার নিজেকে পড়ে নিতে হবে। যেমন এনজাইম, প্রোটিন নেচার একটু জানতে হবে, যে ভালো ভালো এনজাইম গুলো আছে একটু ইউজ করে নেবে। লিপিড, এস্টার নেচার ইউজ করবে। হরমোনের কিন্তু 4 রকম নেচার হয়। অ্যামিনো হরমোন কোনগুলো তার নাম মনে রাখবে, প্রোটিন হরমোনের নাম, স্টেরয়েড হরমোন, কর্টিসল হরমোনের, সবকটা হরমোনের ইউজ করে রাখবে। ঠিক আছে? ভিটামিন জানো, একটা জলে একটা তেলে সলিউবল হয়। এডি, কে আর বিসিপি দুটো ক্যাটাগরি আলাদা আলাদা, তাদের ইউজ। যেমন ভিটামিন B12, ওর মধ্যে কোবাল্ট মেটাল আছে, এগুলো টুকটাক একটু জেনে রাখা। নিউক্লিক অ্যাসিড তোমরা পড়েছো জানো, ডিএনএ আরএনএ, তার ডিফারেন্সটা অবশ্যই ভালো করে পড়তে হবে। ওর মধ্যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড কোনটাকে বলছি তার ডিফারেন্স। নিউক্লিওটাইডের মধ্যে কার মধ্যে কোন বেসটা আছে। সুগার বেস, ফসফেট তো মেন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড তার নাম ভালো করে জেনে রাখা। এবং এখানে বেস, সুগার, ফসফেট যে এটা থাকে সেটা জেনে রাখা। বেসটা 1 নম্বর কার্বনে থাকে, 5 আর 3 নম্বর কার্বনের মধ্যে ফসফোডাইএস্টার বন্ডটা থাকে। বেসের সিকোয়েন্স অনুযায়ী ডিএনএ চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলি। এইগুলো একটু পড়ে নেওয়া। ঠিক আছে? এগুলো পুরো বায়োলজিক্যাল ব্যাপার। এইটা পড়ে নিতে পারলে পুরো কিন্তু বায়োমলিকুলস চ্যাপ্টার শেষ। ঠিক আছে? তো আমরা এই দুটো ক্লাসের মধ্যে বায়োমলিকুলস চ্যাপ্টার শেষ করে দিলাম। মেন যে জায়গাগুলো কনসেপচুয়াল জায়গা আমরা কিন্তু পুরোটাই আমরা কিন্তু অ্যাটেন্ড করেছি এবং ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো সামনের দিন অর্গানিক চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার অফ এইচএস 3rd সেমিস্টার অ্যালকোহল ফেনল ইথার নিয়ে চলে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম। পরের দিন চ্যানেলে অবশ্যই ফোকাস রেখো। শেষ করলাম আজ। ওকে।